আমাদের কথা এমনই এক অনুষ্ঠান যেখানে আমরা সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প শুনে থাকি। তেমন সব গল্প শুনতে আজ হাজির হয়েছি আমি জাহিদ হোসেন। দর্শক, রাষ্ট্রের মূলনীতি, দেশের সাংবিধানিক নাম এবং সংসদের কাঠামোতে পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। দর্শক, এই বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। সংবিধান সংস্কার কমিশন গত ৩ মাসে প্রায় ১ লাখ মানুষের মত নিয়েছে সুপারিশ সহ প্রতিবেদনটি তৈরি করতে। কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়ে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। দ্বিকক্ষের সংসদ এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল চেয়েছে এই কমিশন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগে 2টি পদ অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার সুপারিশ করেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা কমাতে চেয়েছেন তারা, যাতে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ না দিতে পারেন। প্রধানমন্ত্রীর প্রতি দলীয় এমপিদের অনাস্থা ভোটের সুযোগ দিতে 70 অনুচ্ছেদ কেন্দ্রিক কিছু পরিবর্তন নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার, সেই ব্যবস্থা করা দরকার। সে কারণে আমরা 70 অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুস্পষ্ট কাঠামোর পরামর্শ তাদের। অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিভাগীয় শহরে হাইকোর্টের এখতিয়ার ও মর্যাদা সম্পন্ন আদালত স্থাপনের প্রস্তাব দেওয়ার কথা বলেছে কমিশন। সমাজের প্রত্যেকটি অংশ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, এসেছেন, কথা বলেছেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি কি ভাবছেন সাধারণ মানুষ। আমি মনে করি যে উচ্চকক্ষ নিম্নকক্ষ হওয়াতে সিদ্ধান্তের মধ্যে আরও স্বচ্ছতা আসবে। কারণ আগে যখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নিত তখন তার একার মতামতের এখানে প্রায়োরিটি পেত। তো সে একজন ব্যক্তির আশেপাশে যদি আমরা লক্ষ্য করি যে ভুল কিছু মানুষ থাকে, তাকে ইনফ্লুয়েন্স করে, তো সে কিন্তু ভুল ডিসিশনগুলোই নিচ্ছে। আমরা ডাটা অ্যানালাইসিস করে যে কোনো রকমের ডিসিশন মেক করি। তো সেইখানে যে ব্যক্তিটা আগে ডিসিশন নিত তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স হতো, কিন্তু এখন যেহেতু অনেকেই ডিসিশন নিবে, অনেকের ওপিনিয়ন আসবে, তো অনেকগুলো ওপিনিয়ন থেকে একটা ভালো ডিসিশনে যাওয়া আর স্বচ্ছতা, জবাবদিহিতার যে ব্যাপারটা সেটা থাকবে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত। আগে নিজের দলের বিপক্ষে ভোট দেওয়া যেত না, তখন একটা বিল উত্থাপন করা মানেই সরকার দলীয় দল কিংবা সংখ্যাগরিষ্ঠ দল এটা উত্থাপন করা মানেই হচ্ছে সেটা পাশ হয়েই যাবে। এখন আমি যদি আমার সরকার দলের একটা এমপি হয়েও থাকি, দেখা যাবে যে না, এই বিলটা আমার পছন্দ, আমি এর বিপক্ষে ভোট দিতে পারছি না। আসলে এটাকে গণতন্ত্রকে চেপে ধরাই আমার কাছে বলে মনে হয়। এখন বর্তমানে যেহেতু এই পরিবর্তনটা আনার প্রস্তাব উত্থাপন করা হয়েছে, আমার কাছে মনে হয় খুবই ইতিবাচক একটা পরিবর্তন হবে। কেননা সেক্ষেত্রে সরকার দলীয় এমপি হলেও সরকার দলও নিজের ইচ্ছা মতো কোনো বিল উত্থাপন করতে পারবে না যে না, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, আমি হয়তো খুব সহজে পাশ করে নিতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় বেশ ইতিবাচক একটা পরিবর্তন। আমরা যদি বিগত 16-17 বছরের অবস্থাটা দেখতে পাই, তাহলে এখান থেকে আমাদের মনে হয় আমরা এই শিক্ষাটাই পেয়েছি যে একটা দল যখন দীর্ঘ সময় যাবৎ কোনো একটা ক্ষমতায় থাকে, তখন হয়তোবা সে অটোমেটিক্যালি ফ্যাসিবাদী হয়েই যায়। তাহলে এখানে যদি এরকম কোনো একটা ফিক্সড নিয়ম তৈরি করে দেওয়া হয় যে একটা দল বা কোনো একটা ব্যক্তি পরপর 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, প্রধানমন্ত্রীর পদটা অর্জন করতে পারবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে পরিবার কেন্দ্রিকতা বা একক কেন্দ্রিকতা যে ভয়াবহ দিকটা আমরা দেখতে পেলাম এই সময়টাতে, এটা অবশ্যই এই সময়ের পরিবর্তন আসবে।
আসলে মূলনীতি সম্পর্কে আমি যদি পার্সোনালি বলি যে আমি সাম্য বা মানবিক এটার আমি যেটুকু বুঝতেছি, একজন গ্রামের একটা মানুষ সেটা কিন্তু সে কতটুকু মূলনীতি সম্পর্কে সে কতটুকু জানবে, কিন্তু প্রয়োজন কি যে সাম্য বা মূলনীতি সে বাস্তবায়ন করা। শুধু সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা অনেক কথাই থাকে সংবিধানে, কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়েছে এই এখন পর্যন্ত। তো আমার কাছে কথা হচ্ছে যে সাম্য বা মানবিক আপনি মূলনীতি যেটাই নিয়ে আসেন না কেন সেটাকে বাস্তবায়ন করতে হবে, এবং সেই বাস্তবায়নের দায় শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের না কিংবা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর না, এটা আসলে সব রাজনৈতিক দলের, সব মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। দেশের সাংবিধানিক নাম, সংসদীয় কাঠামোতে পরিবর্তন, রাষ্ট্রীয় মূলনীতি এগুলো সংস্কার চেয়েছে সংবিধান সংস্কার কমিটি। তো চট্টগ্রাম থেকে আমাদের এটি নিয়ে নিয়মিত আয়োজনে আমি আজকে রয়েছি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। এই যে সংবিধান সংস্কার কমিটিতে করছে, ওনারা কি প্রভাবমুক্ত? আগে ওনাদের সংস্কার করতে হবে, তারপরে সংবিধান সংস্কার কি আছে এখানে? নির্বাচন দেবে, একজন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সে তার মতো করে দেশ চালাবে জনগণের সম্পৃক্ত নিয়ে। বর্তমান যে ছাত্র জনতা আন্দোলন দীর্ঘদিন আন্দোলন করার পরে যে আপনার সংস্কার চাচ্ছে, আমরা হচ্ছে না, আমাদের চাহিদা মতো হচ্ছে না। তো এখন আমরা চাচ্ছি যে আপনার পুনরায় সুন্দরভাবে নতুন করে আবার সংস্কার হোক। তারা যে কাজগুলো সংস্কার করছে এগুলো আমাদের তাদের কাছ থেকে আশা নাই। আমাদের তাদের কাছে আশা যে তারা দ্রুত আমাদের যে চারপাশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এগুলো ঠিক করে তারা দ্রুত একটা নির্বাচন দেখ, একটা নির্বাচিত সরকারের হাতের ক্ষমতা যাকে আমরা দিয়েছে। তারা এই যে এই বিভিন্ন ধরনের সংস্কার, এই সংস্কার এগুলো আমাদের কখনো তাদের কাছে কাম্য নয়। সংবিধানের এই সংস্কার কমিশনের পরিবর্তন নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। সংস্কার কমিশন ওনারা সুপারিশ করতে পারে ধারার পরিবর্তনের জন্য, কিন্তু নাম পরিবর্তনের ব্যাপারটা আমার মনে হয় আমাদের জনগণের জন্য অ্যাকসেপ্ট করাটা একটু কঠিন হবে, আমরা এটা মানতে পারবো না। তাই আমাদের আবেদন থাকবে যে আগে সংসদীয় নির্বাচন হোক, সংসদ নির্বাচনের পর সংসদের মাধ্যমে এই সংবিধানটা পরিবর্তন হলে এটা বেটার হবে বলে আমি মনে করি। সংবিধানের নাম পরিবর্তন করাটাও আসলে এটা খুব যুক্তিযুক্ত হবে না, কারণ 1971 সালের 1 সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছিলাম। তাহলে তাদের সাথে অনেকটা করা হয়, তো সেটা না করে আলোচনার মাধ্যমে কি করা যাবে এবং সেটা সংসদের হাতে ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান কাজ নির্বাচন দেওয়া, একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন দেওয়া, যাতে মানুষ জনগণ সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, ভোটার অধিকার নিশ্চিত করতে পারে, সেই নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতার হস্তান্তর করে দেওয়াই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। এই যে সংস্কার কমিটি, এই সংস্কার কমিটি কিন্তু সংস্কার করতে পারে, সেগুলো তারা প্রস্তাব রাখতে পারে এবং পরবর্তীতে একটি রাজনৈতিক দল এসে এবং সংসদে সেই কোন বিষয়ে সংস্কার প্রয়োজন এবং কোন বিষয়ে সংস্কার প্রয়োজন না সেগুলো তারাই যদি সিদ্ধান্ত নেয় তাহলেই আসলে মনে হয় ঠিক হয়। অন্তর্বর্তীকালীন সরকার যার উচিত একটি নির্বাচন দেওয়া, নির্বাচনের মাধ্যমে একটি দলকে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু তারা সেটি না করে তারা সেটা করছে সংস্কারের নাম করে আসলে তারা আসলে যে সংবিধানকে চেঞ্জ করছে সেটা আসলে কাম্য নয়। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন এটিএন নিউজের।